নমস্কার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন যিনি, তার পরিচয় আমি পরে দিচ্ছি, কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলে রাখি যে গতকাল আপনারা সকলেই দেখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ঘোষিত কর্মসূচি কলকাতার রাজপথে ছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মিছিল ঘিরে কার্যত ধুমধুমার পরিস্থিতি আপনারা নিশ্চয়ই আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে সেগুলো দেখতে পাচ্ছেন। বিভিন্ন টেলিভিশন মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়া যাই বলে থাকুক, আসল ঘটনা কিন্তু এখন, সত্য ঘটনা কিন্তু এখন আপনারা সোশ্যাল মিডিয়া পেজেই পান। তার জন্য আমাদের সঙ্গে কিন্তু আপনারা যুক্ত থাকেন। আর এই ঘটনা, গতকাল যে ঘটনাটা আমরা দেখলাম, প্রত্যক্ষভাবে দেখলাম, সেই ঘটনার যে বিবরণ, সেই বিবরণ আমরা নেব। আমাদের সঙ্গে অতিথি হিসাবে আজকে উপস্থিত রয়েছেন প্রিয়াঙ্কা অধিকারী। প্রিয়াঙ্কা অধিকারীকে আপনারা গতকালকের যে মিছিল দেখেছেন, সেই মিছিলে কার্যত এটা বলে রাখা ভালো যে সমস্ত সেই সেই শ্রেণীর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ছিলেন যারা একসময় নানা রকম সেলিব্রিটিদের ভিড়ে হারিয়ে গিয়েছিলেন। গতকাল সেলিব্রিটিদের সেই জাঁকজমকপূর্ণ মিছিল ছিল না, কিন্তু সামনে তৃণমূল কংগ্রেসের 15 বছরের সেই চালিকা শক্তি ছিল যারা এতদিন দলটাকে নিষ্ঠার সঙ্গে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আমরা দেখেছিলাম উপাসনাকে। উপাসনা গতকাল যে ব্যাপক লড়াই দিয়েছে সেটা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে দেখতে পেয়েছেন। কিন্তু আরও এক দাবাং হিরোইনই যদি আমরা বলি, তিনিও কিন্তু এই লড়াইয়ে ছিলেন, কিন্তু অতটা সোশ্যাল মিডিয়ায় তার ক্লিপিংস খুব একটা ভেসে আসেনি। সম্ভবত তিনি সে ক্যামেরার সামনে ছিলেন না সেই সময়, কিন্তু আজকে আমি আপনাদের জন্য এনেছি তাকে আমাদের শোতে। এবং তিনি প্রিয়াঙ্কা চৌধুরী, তৃণমূল কংগ্রেসের বর্তমানে ছাত্র পরিষদের সভানেত্রী, এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কাদি। নমস্কার প্রিয়াঙ্কাদি। নমস্কার। গতকাল আমরা মিছিলটি দেখছিলাম, সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি। কার্যত আমি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাইরে, যার জন্য সেই স্থানে উপস্থিত থেকে মিছিলটি কভার করতে পারিনি, কিন্তু বিশেষ কিছু সোশ্যাল মিডিয়ার যে ক্লিপিংস আমাদের কাছে এসে পৌঁছেছে সেখানে দেখলাম যে তৃণমূল কংগ্রেসের মিছিলে নাকি বহু বিজেপির কার্যকর্তা ঢুকে গিয়েছিল। এই ঘটনাটার বিবরণ যদি তুমি শুরু থেকে বলো যে কিভাবে ঢুকলো, পুলিশের কি ভূমিকা ছিল, এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আদালতের অনুমতি নিয়ে তোমরা যে মিছিলটি করছিলে সেখানে পুলিশ কিভাবে এত গাফিলতির সঙ্গে কাজটি করলো। বালিগঞ্জ ফাঁড়িতে জমায়েত ছিল এবং সেটা হাইকোর্টের পারমিশন নিয়ে জমায়েত ছিল। সেখানে আমরা যখন বালিগঞ্জ ফাঁড়িতে জমায়েত করি, অলরেডি তখন বিজেপির কিছু কর্মী সমর্থক আমাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এবং তারা স্লোগানিং করতে থাকে। আমরা কালকে ডিসিশন নিয়েছিলাম যৌথভাবে যে যাই হয়ে যাক, হাইকোর্টের পারমিশন আমাদের সাথে আছে, আমরা মিছিল বার করবই। তার কারণ পুলিশ প্রোটেকশন দিতে আমাদের বাধ্য, এবং পুলিশ কালকে যখন প্রোটেকশন আমাদের দিতে পারেননি, সম্পূর্ণভাবে পারেনি পুলিশ প্রশাসন, তখন এটা ব্যর্থ পুলিশ প্রশাসন। আমরা যখন মিছিলটা শুরু করলাম তখন অলরেডি তারা কিছু থার্ড জেন্ডার আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। তারা প্রথম আমাদের মারা শুরু করলেন। আমরা তাদের প্রথমে হাত জোর করে বললাম, আমাদের সাথে আপনাদের কোনো ঝামেলা নেই, আমরা আপনাদের সাথে কোনো অশান্তি করতে চাই না, আপনারা আপনাদের মতো করুন, এটা গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে, এইভাবে হয় না, বিরোধীদের কণ্ঠরোধ করা এইভাবে যায় না। তারপর যখন মিছিলটা ধীরে ধীরে এগোলো, আমাদের উপর অত্যাচার আরো বাড়তে থাকলো। আমাদের উপর ডিম ছোড়া শুরু হলো, আমাদের পাথর ছোড়া শুরু হলো, আমাদের মারা শুরু হলো, এবং সেখানে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। আমরা মহামান্য হাইকোর্টের কাছে আবার যাব, তার কারণ আমরা এটা পারমিশন নিয়ে করেছি। আমরা যে যথারীত যেই টাইম আমাদের নির্ধারণ করেছিলেন মহামান্য হাইকোর্ট, সেই টাইম অনুযায়ী করেছি। সেখানে কালকের যে গণতন্ত্রের কণ্ঠ রোধ করার চেষ্টা এবং সেখানে যে প্রশাসনের নিষ্ক্রিয়তা, সেটা নিয়ে আমি বারবার কালকে বলেছি, এবং একটাই কথা বলতে চাই যে এই বাংলা, এই সংস্কৃতি, এই কৃষ্টি দেখতে অভ্যস্ত নয়। আপনারা দেখেছেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, তখন বিরোধীরা বিভিন্ন ইস্যু নিয়ে তারা রাস্তায় নেমেছে, তারা বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করেছে, এমনকি মুখ্যমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত চেয়েছে। সেখানে কিন্তু কোনো পুলিশের বাড়াবাড়ি, পুলিশের লাঠিচার্জ, পুলিশ তাদেরকে কোনো রকম আটকানোর চেষ্টা, এটা কিন্তু হয়নি। কালকে ক্রমাগত আমার মিছিলে হাঁটতে হাঁটতে আমার চটিটা খুলে গেছিল, ক্রমাগত আমি বলতে বাধ্য হচ্ছি যে পুলিশ বুট দিয়ে আমার পায়ে পাড়িয়ে যাচ্ছিল। এবং কালকে যে সিচুয়েশন ছিল, সেই সিচুয়েশন আমরা এর আগে আমরা এই বাংলায় দেখিনি। কালকে প্রত্যেকটা টাইমের লাস্টে পুলিশ আমাদেরকে বলে, আপনাদের যেখান পর্যন্ত মিছিল হওয়ার কথা সেখান পর্যন্ত যাবেন না, তারা আপনাদের জন্য পাথর নিয়ে অপেক্ষা করছে, আপনারা যাবেন না। আমরা একটাই কথা বলেছিলাম যে আমরা যাবই, আপনারা যদি আটকাতে না পারেন, আমরা যদি কেউ আমাদের উপর যদি আঘাত আসে, তাহলে সেইটার দায়িত্ব আপনাদের। আপনারা যদি দায়িত্ব পালন না করেন, আমরা আঘাত
আসুক, সেটা আমরা মেনে নিতে রাজি আছি, আমরা রক্তক্ষরণ করতে রাজি আছি, কিন্তু আমরা এক পা পিছু হাঁটবো না। আচ্ছা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আচ্ছা, এই যে পুলিশের গাফিলতির একটা অভিযোগ উঠছে, এই বিষয়টা নিয়ে কি তৃণমূল কংগ্রেস বা আগামী দিনে আপনাদের নেত্রী আবার মহামান্য আদালতের কাছে যাবে সেই সমস্ত পুলিশদের চিহ্নিতকরণ করে বা করার জন্য কোনো রকম অভিযোগ জানাবে? একদম নেত্রী কালকে আমাদের আপনি দেখবেন আমার লাইভেও আছে, এমন জায়গা করে দিয়েছিল, আমরা যেখান থেকে মিছিল শুরু করছি পুলিশ ঠিক আমাদের সামনে, মানে আমাদের পুরো আর পেছন থেকে একটা আমাদের ঢল আসছে, সেখানে পুলিশ আমাদের পুরো একদম স্যান্ডউইচ অবস্থা করে দিয়েছিল। তার তার ওইদিকে হচ্ছে বিজেপি, বিজেপি কিছু বলছে না। আমাদের একটা ছেলের মাথা ফেটেছে, আমি যখন পুলিশকে গিয়ে বললাম আপনারা দেখুন ঢিল ছুটছে, পাথর ছুটছে, মাথা ফেটেছে, তখন পুলিশের বক্তব্য ছিল আপনি হসপিটালে নিয়ে যান, আমাকে বলে কিছু হবে না। এবং এই যে নিষ্ক্রিয় ভূমিকা, আমি কালকে সত্যি কালকে মিছিলটা সামনে থেকে আমি নিয়ে গেছি মিছিলটা, কালকে আমি আশ্চর্য হয়ে গেছি যে এইভাবে বাংলার গণতন্ত্র, আমার মনে হচ্ছিল আমরা বাংলায় থাকছি না, আমরা ইউপি বা বিহারের মতো কোনো স্টেটে থাকছি যেখানে গণতন্ত্র বলে কিছু নেই। আচ্ছা, এই মিছিলের ঘটনা উল্লেখ করে বিজেপির অনেক কার্যকর্তা কিন্তু তারা বলছেন যে গত 15 বছর তো আপনারাও এটা করেছিলেন, কি বলবেন? 15 বছর আপনারা দেখতে পেয়েছেন যে রাত দখল করেছে, দিন দখল করেছে, দুপুর দখল করেছে, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে, মুখ্যমন্ত্রীকে 14 তলা থেকে নামিয়ে এনে চুলের মুঠি ধরে ফেলতে চাইছে, নবান্ন ঘেরাও করেছে, বিভিন্ন রকম আন্দোলন করেছে, বিভিন্ন রকম। সেখানে কিন্তু এটা দিনের আলোর মতো পরিষ্কার, বাংলার মানুষ কিন্তু রাজনৈতিক সচেতন মানুষ, বাংলার মানুষকে ভুল বুঝিয়ে বেশি দিন রাখা যাবে না। বাংলার মানুষ দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন পথে নেমে রাজপথ ঘেরাও করে রাজপথে আন্দোলন হয়েছে বারবার। মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনকারীদের বলেছে তোমরা চা খাবে, তোমরা আমার বাড়িতে এসো, এসে আলোচনা করছি। একজন সিএম, তার রাজধর্ম তিনি সেই সময় পালন করেছিলেন, কিন্তু আজকের বিজেপির যে জায়গায়, সেখানে কিন্তু বিজেপির যে শাসন, সেই শাসনে কিন্তু রাজধর্ম পালন হচ্ছে না। আচ্ছা, গতকাল নেত্রীর ভূমিকা নিয়ে একটা প্রশ্ন মিডিয়াতে উঠছে, কোট আনকোট আমার বলে রাখা ভালো, যে যেটা মেন স্ট্রিম মিডিয়া, যারা নিজেদেরকে দাবি করে যে তারা সমাজের রক্ষক, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেই ধরনের একটি মিডিয়াতে দেখা যাচ্ছে যে আপনাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত কোনো ব্যক্তিকে চড় মারছেন। এ বিষয়ে একটা বিতর্কের সৃষ্টি হচ্ছে, ব্যাপারটা কি যদি একটু বলেন। প্রথম কথা বলি, মিডিয়া আমাদের উপর এত অত্যাচার হলো, মেন স্ট্রিম মিডিয়ারা সেইভাবে দেখালো না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তারাও কিন্তু কোথাও বিকিয়ে গেছে, এই কথা বলতে আমার কোনো দ্বিমত নেই। আমাদের তখন আমাদের একের পর এক কর্মীরা, ছাত্র যুব আইটির ইয়াং ব্লাড, তারা মার খাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে, সেই সময় নেত্রী তাদেরকে রেস্কিউ করে হসপিটালে পাঠাচ্ছেন, সেই সময় নেত্রী রেস্কিউ করে নিজে রাস্তায় নেমে হসপিটালে পাঠাচ্ছেন, সেখানে কিন্তু আমরা নেত্রীর আশেপাশে কোনো পুলিশ প্রশাসন দেখিনি, বা নেত্রীর কোনো সেইভাবে সিকিউরিটি নেই। সেই সময় যদি উনি মাথা উনার মানে গরম করে একটা চড় মারেন, পরবর্তীকালে যাকে চড় মেরেছেন তিনি বলেছেন এটা আমার নেত্রীর আশীর্বাদ। দিদি আমাকে মেরেছেন ওই জন্য তো মানে বিজেপিরা মেরেছে, ওটা আমার আমার একটা ব্যথা ছিল, যখন দিদি আমাকে মারলেন আমার সমস্ত ব্যথা আমার চলে গেল। ভবিষ্যতে আরো মার খেতে চাইবেন? হ্যাঁ নিশ্চয়, ডেলি মারে দিদি, যদি আমাকে ডেলি মারে আমি ডেলি মার কাটতে চাই, 24 ঘন্টা মার খাতে চাই আমি। আমি অপেক্ষায় রইলাম দিদি কবে মার দেবে, উপরওয়ালার দয়া কখন হবে যে দিদির হাতে আমি মার খাবো। সেই জায়গায় যদি আমি থাকতাম আমিও বলতাম এটা আমার নেত্রীর আশীর্বাদ। আমার নেত্রী, তিনি আমাকে চড় মেরে বউকে শেখাবেন, সেটা তো আমাদের ঘরের ব্যাপার, সেই নিয়ে মিডিয়া আর বিজেপি কি বলবে? আমাদের নেত্রী আমাদের মাতৃ সমতুল্য, আমাদের নেত্রী আমাদের মানে দিদি, আমাদের গুরুজন, তিনি যদি আমাদের কোথাও ভুল হয়ে থাকেন, আমাদের চড় মেরেছেন, বেশ করেছেন। আমি একটা ভিডিওতে বেশ কিছু জিনিস দেখলাম, সেখানে হচ্ছে আপনাদের বহু কর্মী সমর্থকেরা আক্রান্ত। আনুমানিক কতজন আক্রান্ত, কোথায় চিকিৎসাধীন এবং তাদের এই মুহূর্তের অবস্থা কি? দেখুন, আমাদের আনুমানিক 35 জন মতো আক্রান্ত। আমরা কালকে সবাই এসএসকেমে গেছিলাম, আপনি এখনো আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছেন যে কি বিপর্যয় গেছে কালকে আমাদের ওপর দিয়ে। কালকে এসএসকেমে গেছি, আমাদের নর্মালি আমাদের সামনে কারোর মাথা ফেটেছে, কারোর হাত ডিসলোকেট হয়ে গেছে, সেখান থেকে তারা বলছে যে না আমরা এখানে ভর্তি নেব না। কোনো এক ওপর মহলের অঙ্গুলি হেলনেই এটা হয়েছে, তারা বলছে আমরা ভর্তি নেব না, তারা আমাদেরকে ছেড়ে দিলেন, আমাদেরকে একটা করে ব্যথার ইনজেকশন দিলেন, এবং কালকে আমাদের সামনে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছেন, হসপিটালের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে গেছেন, কিন্তু তারা কোনো রকম ভাবে আমাদের এন্টারটেন করলেন না। তারপরে যার ডিসলোকেট হয়ে গেছে হাত, তিনি একজন অন্য একটা বেসরকারি নার্সিংহোমে ভর্তি আছেন এখন, এবং আমাকে একজন বাঁচাতে গিয়ে
তাকে পাংচার দিয়ে পুরো পিঠ বুক, একটা ছেলেকে রাজা মিত্র বলে একজনকে আমাদেরই কর্মী, আমাদেরই সহযোদ্ধা, তাকে মেরে পুরো এখানটায় ক্ষত বিক্ষত করে দিয়েছে। এই জিনিস চোখে দেখা যায় না, এই জিনিস বাংলা বেশি দিন সহ্য করবে না। একটা ভিডিওতে দেখা গেল আপনাদেরই সহকর্মী উপাসনা চৌধুরী তিনি বাইক নিয়ে যাচ্ছিলেন এবং সেই বাইক থেকে তাকে টেনে নামানো হচ্ছে। বাংলায় মহিলাদের সঙ্গে সুরক্ষার কথা বলে যে দলটি ক্ষমতায় এসেছে সেই দলের প্রশাসনের পুলিশের সামনে এই ভূমিকা আমরা দেখলাম। এ বিষয়ে নিশ্চয়ই আপনারা দেখেছেন, কি বলবেন? কালকে উপাসনার বাইকের পেছনে যিনি বসেছিলেন সুমিত দা, তো সুমিত দাকে নামিয়ে খুব বিচ্ছিরি ভাবে মারা হয়েছে, খুব বিচ্ছিরি ভাবে মারা হয়েছে। এবং উপাসনা একটা মেয়ে, তারপরে তাকে নামিয়ে ওইভাবে বাইক থেকে ফেলে দেওয়া হয়েছে। কারা করেছে? বিজেপির পুরুষ কর্মীরা। নারী সুরক্ষার কথা বলেছে, তারা বাংলায় 2 মাস আসার পর 13 জন নারী ধরা হয়েছে। যারা বাংলায় নারী সুরক্ষার কথা বলেছে তারা বিরোধী দলের কোনো নারীকে এইভাবে গায়ে হাত দিচ্ছে। বাংলার মানুষ স্পষ্ট দেখতে পাচ্ছে, যতই মেন স্ট্রিম মিডিয়া চ্যানেলগুলো না দেখা, কিন্তু বাংলার মানুষ বোকা নয়, বাংলার মানুষ সব বোঝে, বাংলার মানুষ সব বুঝতে পারছে। বেশ, একেবারে শেষের দিকে আসবো এবং জিজ্ঞেস করবো যে এরপরে কি তৃণমূল কংগ্রেস বা এই যে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেস, এখন তো একটা কথা উঠেছে যে দুটো ভাগে বিভক্ত, অনেকে বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল, অনেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল। কালকে আপনাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি জায়গায় বলেছেন যে যারা এই সময় কর্মীদের পাশ থেকে সরে গিয়েছেন তারা ফিরে আসুন। তাহলে কি উনি এই যারা বিদ্রোহী রয়েছেন তাদেরকে কি আবার ঘরে ফেরার ডাক দিচ্ছিলেন? দেখুন, একটা কথা বলি, প্রথম কথা বলি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেই মানি। যখন থেকে ছাত্র রাজনীতি শুরু হয়েছে কলেজ জীবন থেকে, তখন নেত্রীকে দেখে আমাদের দল করা। আর একটা কথা আজকে স্পষ্ট করে দিই যে আমাদের কোনো শাখা নেই। নেত্রী যদি তার জায়গা থেকে তার সহকর্মীদের এই বার্তা দেন যে কর্মীদের, আপনারা দেখছেন যে সায়নী ঘোষ থেকে শুরু করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে যাচ্ছেন সেখানে সেখানে তাদের গদ্দার বলা হচ্ছে। আমরা দিনের শেষে গদ্দারি আখ্যাটা নিতে পারবো না। আমরা নেত্রীর সাথে ছিলাম, আছি, থাকবো। এবং নেত্রী যদি তাদের বার্তা দেন, তারা মানুষের পাশে যেতে পারছেন না। আমরা আজকে বিজেপি আমাদেরকে মারতে পারে, বিজেপি আমাদের রাস্তা আটকাতে পারে, কিন্তু সাধারণ মানুষ আমাদের সাথে ছিল, কারণ আমরা নেত্রীর সাথে আছি। এবং যারা নেত্রীর সাথে মানে হাত ছেড়ে চলে গেছে, নেত্রীর পিছনে ছুরি মেরে চলে গেছেন, তারা কিন্তু সাধারণ মানুষের সমর্থন পাচ্ছেন না। সাধারণ মানুষ তাদেরকে আঙুল তুলে বলছে তোমরা গদ্দার। সুতরাং নেত্রী যদি গদ্দারদের, নেত্রী অনেক মানুষ করেছেন, অনেক অমানুষকে মানুষ করেছেন, আবার নেত্রী যদি আবার সেই গদ্দারদের মানুষ করার মতো ক্ষমতা নেত্রী রাখেন, তারা যদি নেত্রীর দেখানো পথে ফিরতে চান, মনে হয় নেত্রী তাদেরকে ঠিক ফিরিয়ে নেবেন এবং নেত্রী তাদেরকে অমানুষ থেকে বেশ, একেবারেই গতকাল এই যে নারী সুরক্ষার যে কথা উঠছে, সেই নারী সুরক্ষা নিয়ে বারুইপুরে যে বাচ্চা মেয়েটির সঙ্গে ঘটনাটাই ঘটেছিল, তার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যে জমাও হবে, খরচ হবে যারা এই ধরনের ঘটনা ঘটাবে, এবং একটি খরচ হয়েছে কোট আনকোট, এই কথা দেখা যাচ্ছে। এই যে এনকাউন্টার, এই এনকাউন্টারটাকে আবার অনেকে সন্দেহের বশেও দেখছে। কিছু প্রতিক্রিয়া কি তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভানেত্রীর পাওয়া যাবে? না, আমি এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেব না, তার কারণ পুরোটাই বিচারাধীন। আমি প্রতিক্রিয়া দেব না, শুধু বলবো যে আমরা ভিডিওটা দেখতে চাই যেখানে পুলিশের হাত থেকে বন্দুক ছিনিয়ে নাকি সেই অভিযুক্ত পালাচ্ছিল। এই ভিডিওটা আমরা নয়, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে বলছি না, পুরো সাধারণ মানুষ দেখতে চাই এই ঘটনাটা, যে ঘটনাটার পরিপ্রেক্ষিতে রাজসাক্ষীকে মানে এনকাউন্টারের নাম করে করা হলো। তো এই ঘটনাটা দেখতে চাই যে পুরো ভিডিওটা আমরা জনসমক্ষে আসুক, সাধারণ মানুষের কাছে আসুক, যে মানুষের মনে প্রশ্ন না জাগুক যে রাজসাক্ষীকে লোপাট করে রাজা নিজের চেয়ারটা বাঁচাতে চাইলো না তো। বেশ, একেবারেই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এই গতকালের ভিডিওর পরে বহু জায়গায় দেখা যাচ্ছে যারা আপনাদের বিরোধী, তৃণমূল কংগ্রেসের বিরোধী, তারা বলছেন যে তৃণমূল কংগ্রেসকে এবারে আমরা ঘর ঢুকিয়ে দিলাম। তো শেষ প্রশ্ন, তৃণমূল কংগ্রেস কি এই যে ঘটনাটি গতকাল ঘটলো তারপরে কি ঘর ঢুকে গেল, তারা কি আর রাস্তায় বেরোবে না? আপনি সবচেয়ে খুব ভালো প্রশ্ন করেছেন, এটা খুব ভালো প্রশ্ন করেছেন। তৃণমূল কংগ্রেসের ঘরে ঢোকার হলে কালকে বিজেপি যে অত্যাচার করেছে, কালকে আমরা মিছিলটা বার করতাম না। আমাদের মিছিল শুরু হওয়ার আগে আমাদের ঘিরে যে নোংরামো করেছে, আমরা তারপর মিছিল শুরু করতাম না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কালকে মিছিলে বিজেপি যেভাবে আঘাত এনেছে,
কালকের পর থেকে আমাদের মনোবল আরো বেড়েছে, কালকের পর থেকে আমাদের জেদ আরো বেড়েছে, কালকের পর থেকে আমাদের রাস্তায় থাকার মানসিকতা আরো বেড়েছে। এবং কালকে আমি বলে বলছি না, আমার সাথে ছাত্র পরিষদের যতগুলো, তৃণমূল ছাত্র পরিষদের যতগুলো আমার সহকর্মী ছিল, তাদেরকে আমি বলেছি তোরা বাড়ি চলে যা, তোরা দিদির বাড়ি চলে যা। আমি একটা ঘটনা দিয়ে বলছি, কালকে আমি মিছিল শেষের পর বিজেপি যখন ওইভাবে অত্যাচার করছে, আমি তখন ওখানটায় স্পটে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে বিজেপিকে বলেছি আমার ছেলেরা না বেরোলে আমি যাব না। ওরা বলছে আপনি চলে যান, আমাদের মারছে, ক্রমাগত আমাদেরকে অত্যাচার করছে। আমি বলছি অত্যাচার করুন, এখানে মেরে ফেলুন, আমাদের ছেলেরা না বেরোলে আমরা যাব না। তো আমি আমার কিছু ছেলেকে বললাম যে আমি এখানে দাঁড়িয়ে আছি, তোরা চলে যা, নেত্রীর বাড়ি যা, গিয়ে বল তোরা একটু সেফ থাক। ওরা বললো না, এই লড়াই তোমার একার লড়াই নয়, এই লড়াই আমাদের লড়াই, এই লড়াই একসাথে লড়বো এবং আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে, শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়বো। কালকে ওদের ছাত্র পরিষদের প্রেসিডেন্ট হিসাবে আমি ওই সহকর্মীদের পেয়ে, সহযোদ্ধাদের পেয়ে আমি গর্বিত। বেশ, আমি শেষ প্রশ্ন বলেছিলাম কিন্তু আরেকটা প্রশ্ন আমার মনে চলে এলো। প্রিয়াঙ্কা অধিকারী আজকের এই দুঃসময়ে লড়াই করছে, যদি সাপোজ আবার কখনো তৃণমূল কংগ্রেস দলে ফেরে, প্রিয়াঙ্কা অধিকারী যদি পিছনের লাইনে সরে যায়, কিরকম লাগবে? দেখুন, সাপোজ নয়, তৃণমূল কংগ্রেস ফিরছেই। এটা মানে আমাদের, আমি একটা কথা আজকেও বলছি, আমি জানি না দলের কি লাইন, দল কি বলতে চাইছে আমি জানি না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি বলছি যে আজকে বাংলায় যে বিজেপি সরকার এসছে, এটা মানুষের ম্যান্ডেটে আসেনি। তার কারণ আমি তার প্রত্যক্ষদর্শী। আমার নিজের বুথের কথা বলছি, যে আমি প্রত্যক্ষদর্শী। এটা আমাকে, আমার নিজের বুথে যখন ইভিএম মেশিন গেল তখন 75% চার্জ, যখন খোলা হলো ভোটের রেজাল্টের দিন তখন 92% চার্জ। তো এটা মানুষের ম্যান্ডেট নয়। আপনারা দেখেছেন পরবর্তীকালে ইভিএম মেশিন পোড়ানো থেকে অনেক কিছু প্রমাণ লোপাট করার জন্য চেষ্টা হয়েছে। তো তৃণমূল কংগ্রেস আসবেই, এটা আপনি লিখে রাখুন আজকে ডেট দিয়ে। এবং আমি যদি পরবর্তীকালে পেছনের সারিতে চলে যাই, আমি একটা জিনিস জানি যে তৃণমূল কংগ্রেসের একটাই লিডার মমতা বন্দ্যোপাধ্যায়, বাকি আমরা সবাই কর্মী। আমি ছাত্র রাজনীতি করার সময় থেকে কর্মী হয়েছিলাম এবং কর্মীর জায়গাটা আমার খুব কমফোর্টেবল, আমি থাকতে ভালোবাসি কর্মী হয়ে। বেশ, অসংখ্য ধন্যবাদ। এত কষ্টের মধ্যেও গলার অবস্থা খারাপ, শরীরের অবস্থা খারাপ, আমি শুনলাম আপনার কাছ থেকে। তারপরেও সময় দেওয়ার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। একদম, আপনারাও।